আমাকে যে কোনো মূল্যে কষ্ট দিতে চায়। ও আমাকে কিছুতেই আমার স্বপ্ন পূরণ করতে দেবে না। এই দাঁড়াও, এই এই দাঁড়াও, দাঁড়াও, কারা তোরা? দাঁড়াও। মা শোনো, যখন আমি বাড়িতে থাকবো না, কেউ আসলে দরজা খুলবে না। প্রথমে জিজ্ঞেস করবে কে। কেউ যদি উত্তর না দেয় বা গলাটা অচেনা লাগে, তো দরজা কিছুতেই খুলবে না। বুঝেছো? ঠিক আছে, একদম খুলবো না। Can I see your return ticket, please, sir? Return tickets. Yes, your return tickets to India? I will be booking a tickets now. Sir, this is a tour visa. You can't be in travel without a valid return ticket. So I am saying I will be doing the booking now. No, I think you didn't understand. I need to see the return ticket now. Okay, let me explain. See, I am going back to India and I am going to buy a return ticket. Isn't my visa valid? If I don't go back from you as per visa says, then catch me. I'm sorry, sir, but you can't travel without a valid return ticket. Say, listen, let me explain. There is You're some problem requested to go happening. to immigration counter immediately. You are not understanding, Please madam. report There is whether some you problem have happening. anything to... কাল রাতে আবার মদ খেয়ে এসে পিটিয়েছে, জানোয়ারের মতো। আমার আর ভালো লাগছে না। আমি তো এইসব কথা শুনতেও পারছি না, কাজল। তাহলে আমাকে এখান থেকে নিয়ে যাও না। কাজল, আমাকে আরো একটু সময় দাও। কিছু ইম্পর্টেন্ট কাজ শেষ করতে হবে। আমি আসবো তোমাকে নিতে, প্রমিস। তাড়াতাড়ি এসো প্লিজ। ঠাম্মি, ঠাম্মি, রাজেন, কি হয়েছে? মা জানি না কি হয়েছে। আসতে গিয়ে দেখি গেটটা খোলা, আর দরজাটাও খোলা ছিল। জয়দেব কাকার গাড়িটাও দেখছি না, আর ওদের দুজনকে ফোন করে পাচ্ছি না। কিছু তো হয়েছে। আমি পুলিশকে ফোন করছি এক্ষুনি। আরে তোর তো আগেই পুলিশকে ফোন করা উচিত ছিল। স্যার, আমি ফোন করেছিলাম আপনাদের। ভিতরে ফ্লোরে রক্তের দাগ রয়েছে। রাজেন, তোর অশোক কাকাকে ফোন কর, তাড়াতাড়ি ডাক। এক্ষুনি করছি।
ঘরটাও চেক করো। রাজেন বলছিল ঠাকুমা আশালতাও এখানেই থাকতেন। স্যার, পাশের ঘরেও একটা লাশ আছে। আমার মেজ কাকা জয়দেব আর ঠাম্মা আশালতা দেবী, এরা দুজনই এখানে থাকতো। জয়দেব কাকা বিয়ে করেননি। তুমি শেষবার কবে দেখেছিলে এদের? স্যার, আমার মা দুবেলা ওদের রান্না করে দিত। কাল রাতে মা ডিনার নিয়ে এসেছিল, আর আজ আমি লাঞ্চ নিয়ে এসেছিলাম। আর রোহিণী দেবী, কাল রাতে যখন আপনি এনাদের জন্য ডিনার এনেছিলেন তখন সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, একদম রোজকার মতোই ছিল। কে এসেছে? মা, দরজা খুলুন, আমি রোহিণী। কে এসেছে? আরে রোহিণী মা, আরে বাবা, কে? রোহিণী রোহিণী। 3 বার বললাম আমি, রোহিণী রোহিণী রোহিণী। আপনি আমার গলা শুনে চিনতে পারলেন না? জয়দেব ঠাকুরপো কোথায়? ও তো ঘরে রয়েছে। ঠাকুরপো, আমি খাবার দিচ্ছি। ওখানে রেখে দাও বৌদি, আমি পরে খাবো। মাকে খাইয়ে দাও। আমি মাকে খাবার বেড়ে দিয়ে চলে যাই। রোজগারের মতো সবই ঠিকঠাক ছিল। রাজেন দুপুরের খাবার নিয়ে এসেছিল, কিন্তু মনে হচ্ছে না যে জয়দেব বাবু আর ওনার মা সকালে খাবার খেয়েছিল। কালকে থালা বাসন এখনো মাজা হয়নি দেখছি। সকাল থেকে কি কোনো কাজের লোক আসেনি? হ্যাঁ স্যার, একজন কাজের মাসি আসে। কি নাম মা? মনে হয় কবিতা। ও কলোনির অনেক বাড়িতেই কাজ করে। রাজেন, তোমার কাকা জয়দেব বাবুর গাড়ির নাম্বার মনে আছে? না স্যার, গাড়ির পেপারগুলো দেখতে হবে, হয়তো ভিতরে আছে। ঠিক আছে, ভেতরে গিয়ে বলো কি কি মিসিং, যেটুকু মনে আছে। MHX1 491 লাল রঙের একটা গাড়ি কাল রাত থেকে আজকে সকালের মধ্যে খুনি নিয়ে গেছে। আগারকার কলোনির আশেপাশে যতগুলো ক্যামেরা আছে সব কটা সিসিটিভি ফুটেজ আমার চাই, তাড়াতাড়ি। জয়দেব কাকা ফটোগ্রাফার ছিল, কিন্তু ওনার ক্যামেরার সবই মিসিং দেখছি। ক্যামেরাস, লেন্সেস, ল্যাপটপ। স্যার, আলমারি থেকে 1000 টাকা পেয়েছি। আরো টাকা ছিল নাকি? স্যার, জয়দেব কাকা বাড়িতে কত টাকা রাখতো সেটা আমি জানি না, কিন্তু ওনার পার্সে অনেকগুলো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড থাকতো। ওয়ালেটটাও দেখতে পাচ্ছি না। তোমার জয়দেব কাকা প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন? হ্যাঁ স্যার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। উনি অনেক অ্যাওয়ার্ডস পেয়েছেন। কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছেটা কি? এই গাড়িটা তোর? হ্যাঁ, আমার বসের গাড়ি। 2-3 দিনের জন্য এখানেই থাকবে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সামনের জায়গাটা তাদের, বাড়িটা যার, বাইরের লোকের জন্য নয়। কেন, আমি গাড়ি দাঁড় করিয়েছি বলে গায়ে জ্বালা হচ্ছে? এই চুপ কর, চুপচাপ গাড়িটা এখান থেকে সরা, না হলে বাড়ির মালিককে বলে দেবো, ফোন করে দেবো এক্ষুনি। ঠিক আছে, যা করতে পারো করে নিও। আমি কারো বাপকেও ভয় পাই না, আর এই গাড়ি এখান থেকে নড়বে না। আমি পুলিশকে ডাকছি, যখন গাড়িটা টেনে নিয়ে যাবে তখন কিছু বলিস না। কালকে রাতে তো আমরা এমন কোনো আওয়াজ শুনিনি, কিন্তু কেউ যদি জোর করে ঢুকতো তো তাহলে চিল্লামিল্লি তো শুনতাম। হ্যাঁ, আমিও না কিছু দেখলাম না শুনলাম। আর এমনিতেও মাসিমা বাড়ি থেকে খুব কমই বেরোতেন। হ্যাঁ, দুধওয়ালা, পেপারওয়ালা, এদের মধ্যে কেউ না কেউ তো আসতো জয়দেব বাবুর বাড়িতে। ওনার ঘরে কে আসলো গেল তা আমরা কি করে খেয়াল রাখবো ম্যাডাম? নিজেদের ঘরের কাজ করতে করতেই নিজেদের সময় চলে যায়। জয়দেব বাবুর ওখানে কবিতা কাজ করতো, ওকে ফোন করে দিয়েছি, ও আসছে বললো। স্যার, প্রত্যেক দিনের মতো সকাল 8টা থেকেই ডিউটিতে তো আছি, কিন্তু 7 নম্বর বাড়ি থেকে, মানে জয়দেব বাবুর বাড়ি থেকে না কোনো শব্দ আসতে শুনেছি, আর না এমন কাউকে আসতে যেতে দেখেছি স্যার যাকে সন্দেহ করা যায়। লোকেশ, কাল রাত 7:30টার সময় রোহিণী দেবী আসার পর জয়দেব বাবুর বাড়িতে কেউ এসেছিল? না স্যার, আমার ডিউটি রাত্রির 8টা পর্যন্ত ছিল স্যার, ততক্ষণ তো কেউ আসেনি স্যার। আর যদি কেউ এসে থাকে স্যার,
তাহলে নাইট শিফটে যে ওয়াচম্যান থাকে নিতিন, ও বলতে পারবে স্যার। ওই যে স্যার নিতিন এসে গেছে, ও রাত্রিরে শিফটে ছিল স্যার। নিতিন, 7 নম্বর কুঠিতে কেউ এসেছিল জয়দেব বাবুর বাড়িতে? না স্যার, কাল তো কেউ আসেনি ওনার বাড়িতে। আর ধরুন 11:30 নাগাদ জয়দেববাবু নিজেই বেরিয়েছিলেন। গাড়ি নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, সিসিটিভি ফুটেজটা দেখিয়ে দিন না স্যার। ফুটেজ ট্রান্সফার হচ্ছে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে যদি জয়দেব বাবু নিজেই গাড়ি চালিয়ে যান তাহলে ফিরলেন কি করে? কারণ ওনার বাড়ির সামনে তো কোনো গাড়ি দাঁড়িয়েই নেই। রাতের বেলা তো উনি বাড়ি ফিরে আসেননি স্যার। আমি তো ভেবেছিলাম উনি বাইরে গেছেন কোনো কাজ। নিতিন, ঠিক করে মনে করে বলো, জয়দেব বাবু গাড়ি নিয়ে বাইরে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, গাড়ি তো জয়দেববাবুরই ছিল। গাড়ি কে চালাচ্ছিল? জয়দেব বাবু? ঠিক করে দেখেছো তুমি? স্যার অতটা ভালো করে তো দেখিনি, কিন্তু এরকম মনে হয়নি যে গাড়ি অন্য কেউ চালাচ্ছিল। স্যার, এ নিন সিসিটিভি ফুটেজ। স্যার, আরে ও ম্যাডাম, যা জিজ্ঞাসা করার আমাকে এখানেই জিজ্ঞাসা করে নিন না। আরো 2-4টে বাড়িতে কাজ করতে যেতে হবে তোমায়। আরে নিজের বাড়িতে গিয়ে রান্নাও তো করতে হবে আমায়। বেশি সময় লাগবে না, তুই যদি মিথ্যে না বলিস তো। চলো। আরে আমি মিথ্যে কথা কেন বলবো? হাট হাট। স্যার, আমি কাকে সন্দেহ করব? দেখো রাজেন, খুনটা কখন হয়েছে সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই আমি জানতে পারবো। ঘরে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই, তার মানে নিশ্চয়ই দরজাটা কেউ খুলে দিয়েছিল। কিন্তু আপনারা যেমন বলছেন তাতে এটাই মনে হচ্ছে যে জয়দেব যথেষ্ট সতর্ক ছিল। কোনো অচেনাকে দরজা খুলে দেওয়ার লোক সে নয়। কাজে এটা পরিষ্কার যে পরিচিত কারোর জন্যই সে দরজাটা খুলেছিল। অশোকবাবু, রোহিণী দেবী, জয়দেবকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওনার বা আশালতা দেবীর কারোর সাথে কোনো শত্রুতা ছিল? অশোকদা, জয়দেবদা আর আমার স্বর্গীয় স্বামী নরেশ, এরা 3 জন আপন ভাই। আর ওদের মধ্যে খুব সদ্ভাব ছিল, কারোর সাথে কারোর কোনো শত্রুতা ছিল না। এবার জয়দেবদার অন্য কারোর সাথে অন্য কোনো গন্ডগোল থাকে তো সেটা আমরা জানি না। আচ্ছা, আপনি কি কিছু কে এসেছে? মা, আমি অশোক। আরে বাবা, কে? আরে বাবা, তোমার বড় ছেলে। কে মা? কে তোমার বাড়ির উপর নজর রাখবে? দেখ, আমি তো বেশি কিছু জানি না, কিন্তু আজকাল জয়দেব খুব চিন্তায় থাকে। যাওয়ার আগে আমাকে 3-3বার করে বলে যায়, গলা না চিনে জিজ্ঞাসা না করে কাউকে ভেতরে ঢুকতে দেবে না। আরে অশোকদা, কেমন আছো বলো? আমি ঠিক আছি। আচ্ছা বলতো জয়দেব, এরা সব কারা যারা বাড়ির উপর নজর রাখছে? জানি না, আমার এরকম মনে হয়। কোনো ঝগড়াঝাঁটি করিসনি তো? তোর ওপর কারোর কি কোনো রাগ আছে? তাহলে জয়দেব কোনো রাগের কথা বলেছিল? না না, কিচ্ছু বলেনি। এটা কবেকার কথা অশোকবাবু? এই গত সপ্তাহে আমি মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন উনি বললেন। আচ্ছা, জয়দেব কি আপনাদের কাছে কিছু লুকোচ্ছিল? হয়তো ওর ফটোগ্রাফি প্রফেশন নিয়ে কিছু লুকোচ্ছিল? স্যার, জয়দেব কাকা অনেক ফেমাস ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের উপরে কাজ করত, কিন্তু সেই ব্যাপারে আমরা বেশি কিছু জানি কে না। এই ব্যাপারে ডিটেল দিতে পারবে? স্যার, আমি খুঁজে দেখতে পারি, হয়তো ইন্টারনেট থেকে জানতে পেরে যাব উনি কোন পাবলিকেশনে কাজ করতেন। স্যার, জয়দেব কাকার নিজের প্রফেশনে অনেক নাম তো। এ থেকে তো বোঝাই যাচ্ছে না গাড়িটাকে চালাচ্ছে। আর সিসিটিভি ক্যামেরাও অনেক ওপরে লাগানো। স্যার, আমি তো লাগাইনি, ও তো কলোনির লোকেরা লাগিয়েছে। জয়দেববাবু বাইরে যাওয়ার আগে কলোনিতে কেউ ঢুকেছিল? স্যার, আমিও তো সে কথাই বলছি, রাত্রে কেউ কলোনিতে আসেই নি।
আর যদি কেউ আসতো আমি তো রেজিস্টারে এন্ট্রি করাতাম না স্যার। মেইন গেট ছাড়া আর কোনো রাস্তা আছে কলোনিতে ঢোকার? হ্যাঁ স্যার, পেছনে পাঁচিল আছে, যেখানে পার্ক আছে। ওখান থেকে কেউ পাঁচিল টপকে আসলে বলতে পারবো না স্যার। আর ওখানে সিসিটিভি ক্যামেরা নেই? না স্যার, এমনি তো জয়দেববাবু রোজ বিকেলে ওই পার্কে হাঁটতে যেতেন। জয়দেব বাবুর বাড়িতে সকাল 8টা থেকে 9টা 1 ঘন্টার মধ্যে ঝাড়ু মোছা বাসন মাজা সব করতাম আমি। আর কাপড় তো জয়দেব বাবু নিজেই ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলতেন। আজ সকালে তুই যখন দরজায় বেল মারলি আর ভেতর থেকে দরজা খুললো না, তুই জানার চেষ্টা করলি না যে কি হয়েছে? কেন এটা করবো আমি? আরে 8-10 বার বেল বাজিয়েছিলাম তো আমি। যখন আমি ওখানে গেলাম তো কম্পাউন্ডের দরজাটা খোলাই ছিল, সাহেবের গাড়িটাও ছিল না। তো আমি ভাবলাম সাহেব হয়তো ভেতরেই আছেন, ঘুমিয়ে আছেন। আমি বেল বাজাতে থাকলাম, কেউ দরজা খুললো না। তুই যদি একটুও জানার চেষ্টা করে থাকতিস তাহলে সবার আগে তুই জানতিস যে ভেতরে কিছু হয়েছে। আমি কি করে জানবো যে ভেতরে কিছু একটা ঘটেছে? হ্যাঁ, আপনিই বলুন। আরে সকাল বেলায় না আমার খুব তাড়া থাকে, 10 মিনিট দেরি হলেও না চারিদিকে আগুন লেগে যায়। আর তাছাড়াও কি জানেন, জয়দেব বাবু যখন বাড়ির বাইরে যান না তখন 10 বার চিৎকার করে মাসিমাকে জানাতে হয় যে মাসিমা আমি হলাম কবিতা কবিতা কবিতা। 10 বার বলতে হয় আমায়। সময় নিয়ে খুব ক্যাচাকেচি হয় ম্যাডাম। শুধু সময়ের ক্যাচাকেচি নয়, বরং খুন হতে পারে জেনে তুই ভেতরে যাসনি। মানে? হ্যাঁ, মানে তুই প্রথমে এটা জানতিস ভেতরে দুটো খুন হয়েছে, ঘরের ভেতরে লাশ রয়েছে। ম্যাডাম চললাম আমি। এই দাঁড়া এখানে, এদিকে আয়। এটা পুলিশ স্টেশন, তোর বস্তির বাড়ি নয় যে যখন ইচ্ছে যা খুশি করবি। আর তুই এখানে থানায় বসে আছিস, তার মানে যখন ইচ্ছে যার উপর দিদিগিরি করবি। ওই কলোনির 6টা বাড়িতে 4 বছর ধরে কাজ করছি আমি। 2 বাচ্চার মা আমি। আমার মরদ ওই বিড়ির ফ্যাক্টরিতে দিন রাত কাজ করে ম্যাডাম। হাড় ভাঙা খাটুনি আমাদের ম্যাডাম, কখনো কাউকে ঠকিয়ে খাইনি ম্যাডাম। চললাম আমি। ভিকটিমের উপর 14 বার আঘাত করা হয়েছে, সেটাও গভীরে, ছুরি দিয়ে। ছুরিটা বড় হলেও চপারের মতন নয়। কিন্তু একটা কথা বলবো যে স্ট্যাবিং যেটা হয়েছে সেটা ভীষণই জোরে করা হয়েছিল। 14 বার হয়েছে, কিন্তু কেউ কোনো চেঁচামেচি শুনতে পায়নি। যতটা আমার মনে হয় যে ভিকটিম রিয়াক্ট করার সময় পায়নি, কারণ একটা আচমকাই হয়েছে। তার মানে জয়দেব এটা বুঝতেই পারেনি যে কেউ ওর ওপর এরকম হামলা করতে পারে। আর জয়দেবের মা আশালতা, তাকে গলা টিপে মারা হয়েছে। দ্যাটস রাইট। এই দেখুন, ওনার ডান কাঁধের হাড়টা ভেঙে রয়েছে। আর যতদূর আমার মনে হয়, ইনি যখন বিছানা থেকে উঠছিলেন তখন খুনি ওনার গলা ধরে পিছন দিক থেকে ভীষণ জোরে ধাক্কা দেয়। এই যে ওনার গলায় আঙুলের ছাপ দেখা যাচ্ছে, ফরেনসিক এটা কালেক্ট করে নিয়েছে। মৃত্যুর সময়টা কাল রাত 10টা থেকে 11টার মধ্যে, কারণ এদের পেটের মধ্যে থেকে আনডাইজেস্টেড খাবার পাওয়া গেছে। স্যার শহরের সমস্ত এক্সিট পয়েন্টে সিসিটিভি ফুটেজ চেক করেছি, তবে জয়দেব বাবুর ওই লাল গাড়িটা পুনের বাইরে যেতে দেখা যায়নি। আর এই দেখুন, এই সামনের সিটে কে বসে আছে সেটা ক্লিয়ার নয়, তবুও আমি গুরুকে কাজে লাগিয়ে দিয়েছি সব লুটপাটের আর চুরির হিস্ট্রি শিটারদের খোঁজার জন্য। আচ্ছা, এটা কি আদৌ লুট বা চুরির কেস? 14 বার স্ট্যাব করা হয় জয়দেবকে, একজন 80 বছরের বৃদ্ধাকে গলা টিপে মারা হয়। কোথাও ঘৃণার গন্ধ পাচ্ছি। স্যার কিছু পাবলিকেশন হাউসের নাম্বার পাওয়া গেছে যাতে জয়দেব বাবু কাজ করতেন, আমি কথা বলে দেখছি। স্যার এই পাঁচিল টপকে কলোনি থেকে পার্কে আসাটা খুব সহজ ব্যাপার। আর পার্কে ঢুকলে কলোনিতে যাওয়াটাও খুবই সহজ। স্যার পার্ক রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু যারা পার্কের মধ্যে থাকে তারা কখনো কখনো রাত্রি 10টা 10:30 পর্যন্ত হাঁটে, কথা বলে। কিন্তু আমি নিয়ম অনুযায়ী রাত্রি 9:30 পর কাউকে ভেতরে আসতে দেই না স্যার। এই ভদ্রলোক জয়দেব রোজ বিকেলে পার্কে ওয়াক করতে আসতেন, এমনটাই শুনলাম। স্যার
কয়েকবার তো দেখেছি ওনাকে, কিন্তু নাম বলতে পারবো না স্যার। এই ফটোটা তোমার কাছে রাখো, বিকেলে যারা ওয়াক করতে আসে সকলকে দেখাবে। জয়দেব বাবুকে যে বা যারা চেনে সকলের নাম্বার নেবে আর আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, আমি কাগজে জয়দেবের ব্যাপারে পড়লাম, জেনে খুব খারাপ লেগেছে। খুব ভালো লোক ছিল, জেনুইন পার্সন, আর ভীষণ ভালো ফটোগ্রাফার ছিল। জয়দেব বাবুর মৃত্যুর সাথে সাথে ওনার ক্যামেরা, লেন্সেস, ল্যাপটপ আর পেন ড্রাইভ সবই মিসিং রয়েছে। কোনো প্রজেক্টের অ্যাসাইনমেন্টে কাজ করছিলেন কি উনি? আপনি বলতে চাইছেন এমন কোনো কাজ যাতে ওর জীবন সংশয় ছিল? আগে হ্যাঁ। দেখুন ম্যাডাম, জয়দেব শুধুমাত্র ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারই ছিল না, এছাড়াও কিন্তু জয়দেব জঙ্গলের গাছ কাটা এবং মাটি ক্ষয়ের বিষয়ে বেশ কিছু আর্টিকেলও লিখত। এইসব ব্যাপার নিয়ে ওনার সাথে কোনো মাফিয়ার সাথে ঝামেলা হয়েছে বা কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে ঝামেলা হয়েছে? দেখুন, আমি জোর দিয়ে সেটা বলতে পারছি না। আমাদের কোনো আর্টিকেলের ব্যাপারে আজ পর্যন্ত এরকম কিছু হয়নি। কিন্তু জয়দেব তো ফ্রিল্যান্সার ছিল, ও আরো কিছু ম্যাগাজিন এবং অর্গানাইজেশনের জন্য কাজ করত। জয়দেব খুব চিন্তিত আর আপসেট ছিল এই ব্যাপারটা নিয়ে, যে কিছু ধনী আর পাওয়ারফুল লোক জঙ্গলের জমি নিজেদের বিলাসবহুল রিসর্ট বানানোর জন্য হাতিয়ে নিচ্ছিল। মিস্টার বিনয়, ওরা কারা? কিছু ডিটেলে বলতে পারবেন আপনি? খোঁজখবর নিতে হবে ম্যাডাম, কথা বলতে হবে কিছু লোকের সঙ্গে। জয়দেবের সাথে আমার লাস্ট বইয়ের দোকানেই দেখা হয়েছে। ও কিছু লয়ের বই কিনছিল। কারোর নামে কোনো কেস করতে যাচ্ছিলেন বা জয়দেব বাবুর ওপর কেউ কেস করেছিলেন? ডিটেল তো আমি বলতে পারবো না ম্যাডাম। অ্যাকচুয়ালি জয়দেব জঙ্গলের জমি হারিয়ে যাওয়ার উপরে চিন্তিত ছিল, আর এটা আটকানোর জন্য অনেক চেষ্টাও করছিল। মিস্টার মুখার্জি, আমাদের এটা জানা খুব প্রয়োজন যে এই ব্যাপারে উনি কার সাথে ছিলেন। আপনি প্লিজ আপনার সার্কেলে খোঁজ নিন। রোহিণী, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, একটা কৌতূহল আর কি। ও কি কোনো প্রতিশোধ নিচ্ছে? অশোকদা, কি বলছেন আপনি? ওই যদি এই সবের পিছনে থাকে তো আপনি কি ভাবছেন এবার আমাদের পালাও আসবে? জানি না। যদি ও প্রতিশোধই নেয় তাহলে জয়দেবকে কেন মারবে? ওর তো সব থেকে বেশি রাগ ছিল আমার মায়ের ওপর, আমাদের উপর। কিন্তু ও আমাদের কথা আর সিদ্ধান্তের কথা জানবে কি করে? বাবা, তুমি তো কাকিকে জিজ্ঞেসই করলে না যেটা আমাকে বললে। আমি সরাসরি কি করে রোহিণীকে জিজ্ঞাসা করব? দেখ মা, এটা হতে পারে না। আর কে হতে পারে বাবা, যার জন্য এত রাতে জয়দেব কাকা জিজ্ঞেস না করেই দরজা খুলবে? আশালতা দেবী আর জয়দেব বাবু দুজনের কল রেকর্ডই খুব তাড়াতাড়ি আমাদের চাই। এটা জানাটা খুব প্রয়োজন, বাড়িতে ঢোকার আগে ওনাদের কাছে কার কল এসেছিল। ম্যাডাম, জয়দেব বাবু আর ওনার মা দুজনের ফোনই IMEI ট্র্যাকিংয়ে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফোন এখন অ্যাক্টিভেট হয়নি। দীপালি, সাইবার টিমের সাথে কন্ট্যাক্টে থাকো, ওনাদের বলো যেন চেক করে যায়। স্যার, হিস্ট্রি শিটারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে ক্যামেরা আর ল্যাপটপ চুরি হয়েছে, এর মধ্যে কোনো সূত্র লুকিয়ে নেই তো? বা কোনো আপত্তিজনক জিনিস ছিল? এই অ্যাঙ্গেলটা নিয়েও ভেবেছি, কিন্তু কোনো প্রমাণ এখনো পাইনি। স্যার, এই জয়দেব আর অশোক ছাড়াও একজন মেজো ভাই ছিল, নরেশ, যে অফ হয়ে গেছে। রাজেনের বাবা, রোহিণীর স্বামী। আর স্যার, এই যে বাড়িটা যেখানে জয়দেব আর তার মা থাকতেন, সেটা পৈতৃক। পৈতৃক সম্পত্তি, ফ্যামিলি মেম্বার। কিছু পেয়েছিস নাকি? এখনো পাইনি, কিন্তু আমার মাথার মধ্যে একটা অঙ্ক চলছে। স্যার, এই জয়দেব কোনো অপরিচিত লোক এলে দরজা খুলতো না, তাহলে এত রাতে কে আসতে পারে তার কাছে? এমনিতে তো দুটো লোকই বেশি আসা যাওয়া করতো, জয়দেবের বৌদি রোহিণী আর তার ভাইপোর রাজেন। গৌতম বাবু, হ্যাঁ, ওই ওয়াচম্যান আমাকে জয়দেবের ফটো দেখিয়েছে। আমি খুব ভালো করে চিনতাম ওকে। গৌতম বাবু, আপনি কিছু বলতে পারবেন? আমাদের মনে হচ্ছে এই পার্কের দেওয়াল টপকে কেউ কলোনিতে ঢুকেছিল। জয়দেব চিন্তায় তো ছিলই। কি ব্যাপারে সেটা বলেনি, কিন্তু ওর চোখ দেখে বুঝতাম। ও খুব টেনশনে থাকতো। হ্যাঁ, এটা তো আমরাও শুনেছি যে উনি কোনো একটা ব্যাপারে ভয় পাচ্ছিলেন। উনি মাকেও বলতেন যে কারোর নাম জিজ্ঞেস না করে দরজা না খুলতে। সকাল থেকে একটা ঘটনা মনে করার চেষ্টা করছি জয়দেবের ব্যাপারে। সেটা কিরকম? ঠিকঠাক মনে পড়ছে না। কিছু কিছু একটা হয়েছিল অবশ্যই, কিন্তু কি হয়েছিল, কবে হয়েছিল
কিছুতেই মনে করতে পারছি না। গৌতম বাবু, প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। হতে পারে আপনার কথা আমাদের হেল্প করতে পারে। একদিন বিকেলে আমরা আমরা লাফটার ক্লাবের সবাই এক জায়গায় ছিলাম। হঠাৎ করে আমি জয়দেবকে দেখতে পাই। আমি জিজ্ঞাসা করি ওকে, তুমি এত দুশ্চিন্তায় কেন? ও আমাকে এড়িয়ে গেল। উনি কি কোনো জমি মাফিয়া বা জঙ্গল মাফিয়ার কথা বলেছিলেন, যার বিরুদ্ধে উনি লিখতেন? আমাকে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। কিছু একটা হয়েছিল, কিন্তু আমার মনে পড়ছে না। দেখুন ম্যাডাম, বলার বলেই বলছি, কিন্তু আমার নাম বলবেন না, না হলে লোকে বলবে ভাগ্যশ্রীর মুখ খুব খারাপ। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার নাম আসবে না। আপনি ওই কবিতাকে না আরেকবার জিজ্ঞাসা করুন। কেন? ও কিছু বলেছে কি? ওই কবিতা আমার বাড়িতেও কাজ করে, তো কাজ করতে করতে আমায় বলল যে একজন মহিলা আছে। মহিলা? কোন মহিলা? এই কথাটা আপনি কবিতাকেই জিজ্ঞেস করুন না। জয়দেব আর তার মায়ের ফোন রেকর্ড তুমি চেক করেছো? ওই রাতে কেউ ফোন করেনি ওদের? স্যার, ওই দিন লাস্ট কল এসেছিল 4:30টার সময় মুম্বাই থেকে। আমি যখন জিজ্ঞেস করলাম, বললো জয়দেবের কোনো বন্ধু। তারপরে জয়দেবের ফোনে আর কোনো কল আসেনি। তার মানে যেই এসেছেন না জানিয়ে হঠাৎই এসে বেল বাজিয়েছিল। আর জয়দেব হয়তো অভ্যাস মতো দরজাটা খুলেছিল, কিন্তু দরজা খোলার আগে আইহোল দিয়ে তো নিশ্চয়ই দেখেছিল। স্যার, জয়দেবের ভাইপোর ওপর আমার সন্দেহ হচ্ছে। হয়তো ও মিথ্যে বলছে। দরজার কাছে রক্ত দেখেও ভেতরেই ঢোকেনি। আমার তখনই ডাউট হয়েছিল, হয়তো ওর মা রোহিণীও জড়িত। হতে পারে বাড়ি নিয়ে ঝামেলা, অথবা হয়তো জয়দেবের দাদাও জড়িত এর মধ্যে। ওনার মধ্যে দুঃখের থেকে টেনশন বেশি। হতে পারে ওরা সকলে মিলে মিথ্যে গল্প ফাঁদছে। আর ওই কাজের মেয়ে কবিতা, সেও তো যুক্ত থাকতে পারে। বলছিল যে বারবার টাকাটা কি করেছে, 10 মিনিট ধরে বেল বাজিয়েছে, তবু বুঝতে পারিনি দরজা খোলা ছিল। কোন মহিলার কথা বলেছিলাম আমি? আর কথাটা তোমায় কে বলেছে? গলা নামিয়ে কথা বল, নইলে তোর বর আর পাড়া প্রতিবেশীদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করব, তখন বুঝতে পারবি মজা। এবার তুই দেখ তুই কি করবি। আমার মরদকে এর মাঝে কেন টেনে আনছো? হ্যাঁ, তাহলে মহিলাটার নাম বল। আমি ওই মহিলার নাম জানি না। আমি তো এমনিই বলে দিয়েছিলাম। ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে দেখো। মহিলাকে? আরে ওই মহিলাটা যে জয়দেব বাবুকে মাঝে মধ্যে ফোন করতো। যখন আমি জয়দেব বাবুর বাড়িতে কাজ করতাম, তখন আমি অনেকবার দেখেছি যে জয়দেব বাবুকে কেউ একটা ফোন করতো, আর সেটা পাক্কা কোনো মহিলাই করতো। তুই কি করে বুঝতে পারতিস যে ওটা মহিলার ফোন? আমি একটা মেয়ে, পুরুষের হাব ভাব আর তার হাসি দুটো দেখেই বুঝতে পারতাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি। টাইমের প্রবলেমটা তো তোমার, অসুবিধে তোমার হয়, আমার আর কি। এমনিতে তো জয়দেব বাবু ভালো করে কারোর সাথে কথাই বলতেন না, আর হাসি ঠাট্টা করা তো অনেক দূরের ব্যাপার ম্যাডাম। কিন্তু যখন ওই মহিলাটা ফোন করতো না, তো জয়দেব বাবুর মুখটা না একদম গোলাপি হয়ে যেত। এই ফোন করতো সেই মহিলাটাকে? এটা তো আমি জানি না ম্যাডাম। আমি তো শুধু জয়দেব বাবুর হাব ভাব দেখে বুঝে নিয়েছিলাম যে হোক না হোক উনি কোনো মহিলার সাথেই কথা বলছেন। কেমন আছিস বাবা? কাল থেকে কতবার ট্রাই করেছি তোকে। মা বাবা, সরি, অ্যাকচুয়ালি আমি তোমাদের মিস কল দেখেছি, কিন্তু আমি ধরতে পারিনি। বসের সঙ্গে ছিলাম তো। ঠিক সময়ে খাওয়া দাওয়া করিস বাবা। তোমার হাতে রান্নার কথা এখানে খুব মনে পড়ে। কেমন আছো তোমরা? আমরা ভালোই আছি বাবা। বাবা, এটা তোর পক্ষে কখন সম্ভব হবে যে কিছু টাকা আমাদের জন্য পাঠানোর? এখানে সুদের টাকা এতটাই বেড়ে গেছে যে যতটুকু পাঠাতে পারিস পাঠিয়ে দিস। কাল মহাজন এসেছিল, বলছিল এ মাসে যদি কিছু দিতে না পারি তাহলে আমাদের জমির কিছু অংশ নিয়ে নেবে। বাবা প্লিজ, তুমি একদম টেনশন করবে না, আমি আছি তো। তুমি দেখে নিও, এই মাসে আমি তোমাকে অবশ্যই টাকা পাঠাবো। হ্যাঁ বাবা, বস ডাকছে, আমি এখন অফিসে রয়েছি। আমি তোমাকে অবশ্যই রাতে ফোন করবো,
ঠিক আছে? হ্যালো, কাল 11:30টার সময় বড়িবালি চার্চের সামনে। সত্যি? হ্যাঁ কাজল, নিজের ব্যাগ তুমি রাতেই প্যাক করে নেবে। আর হ্যাঁ, মোবাইল ফোনটা বাড়িতেই রেখে আসবে। বড়িবালি চার্চের ঠিক পিছনে। আসবে তো? আমি আসবো, অবশ্যই আসবো। মহিলা জয়দেবের জীবনে? হ্যাঁ, একজন মহিলা ছিল জয়দেবের জীবনে। আমার জানা নেই। আর যদি কোনো মেয়ে থাকতো, সেটা জয়দেবের ব্যক্তিগত ব্যাপার, আমাকে কোনোদিন কিছু বলেনি। অশোকবাবু আপনাদের 3 ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে আকচি ছিল। আকছি? হ্যাঁ, আপনাদের মধ্যে বিবাদ ছিল তো? কোনো বিবাদ ছিল না আমাদের মধ্যে। আমার স্বামী নরেশ মারা যাবার পর ওনার 2 ভাই জয়দেবদা আর অশোকদা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। রোহিণী দেবী, আমি সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা বলছি। এই ব্যাপার নিয়ে অশান্তি ছিল কি? না, কোনো অশান্তি ছিল না। আমার মা এটাই চেয়েছিলেন যে যখনই পৈতৃক সম্পত্তির ভাগ হবে, সেটা 3 ভাগে ভাগ করা হবে। এতে আমরা 3 জনেই রাজি ছিলাম। কিন্তু এখন মাত্র 2 জন। জয়দেবের তো পরিবার ছিল না যে সম্পত্তির ভাগ চাইবে। তো রইল আমার আর নরেশের পরিবার। তো হিসেব মতো 2 ভাগই হবে। কিন্তু আপনি কি বলতে চাইছেন? আপনি বলুন। আপনি এটাই বলতে চাইছেন যে আমি আর কত অপমান করবেন স্যার? আপনি এটা বলছেন যে আমরা সবাই মিলে জয়দেব কাকাকে? জয়দেব আমার নিজের ভাই। অশোকবাবু, আমি তো তেমন কিছু বলিনি বা কিছু জিজ্ঞেসও করিনি। আমি শুধু জয়দেব আর আশালতা দেবীর খুনের কারণটা জানতে চেয়েছি। আমি এটা জানতে চেয়েছি যে খুনের উদ্দেশ্য দুজনেই ছিল কি, নাকি একজন ছিল, অন্যজন অকারণে মারা গেল? খুনের উদ্দেশ্য খুঁজে বার করতে গিয়ে আপনি সম্পর্ক নিয়ে টানা হেঁচড়া করতে পারেন না। মানুষের মান সম্মান নিয়ে আপনি খেলা করতে পারেন না। স্যার, এই প্রপার্টির দিকটা আপনি আপনার খামতির জন্য টানলেন না? আমি সব বুঝতে পারছি। রাজেন, আমি এটা বুঝতে পারছি না যে সেদিন রাতে তোমার জয়দেব কাকা কাকে দরজা খুলে দিয়েছিল। এটা তো পরিষ্কার যে সে কোনো পরিচিত জনকেই দরজাটা খুলে দিয়েছিল। তার পরিচিত কে কে ছিল? তাহলে আপনি আমাকে দোষ দিচ্ছেন, নাকি আমার মায়ের উপরে, না অশোক কাকার উপরে, নাকি আপনার হিসাবে আমরা সবাই এটা প্ল্যান করে করেছি? স্যার, এটা যদি হয় তাহলে আপনি একটা ছোট ডিটেল মিস করে যাচ্ছেন। জয়দেব কাকার গাড়িটা তাহলে আমার কাছে থাকতো, এটা কি আপনি পেয়েছেন? সব পেয়ে যাবো রাজেন। তার আগে তুমি আমাদের বলো, আর কে কে পরিচিত ছিল তোমার জয়দেব কাকার, যে তাকে এমনভাবে খুন করলো যে সে রিয়্যাক্ট করার সময় পেল না? আগে আপনি বলুন স্যার, জয়দেব কাকার কাজে রিলেটেড কোনো তথ্য পেয়েছেন আপনি? মানে ল্যান্ড মাফিয়া, জঙ্গল মাফিয়া? না। তাই আমাকে ধরলেন। উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, একবার একটু বোঝার চেষ্টা করুন। না আমি, না আমার পরিবারের কেউ জয়দেব কাকা আর ঠাকুমার মার্ডারের সাথে যুক্ত। স্যার, ওনারা আমার পরিবারের লোক ছিল। আপনার ডিউটি এটাই যে আমাদেরকে ন্যায় দেওয়া, শুধু ব্লেম করা নয়। স্যার, আমরা ভয় পেয়ে আছি। প্রথমেও জয়দেব কাকা আর ঠাম্মাকে মেরেছে, আর হয়তো এবার আমাদের পালা। কেন ভয় পাচ্ছ তোমরা? কেন কেউ খুন করতে চাইবে তোমাদের পুরো ফ্যামিলিকে? তেমন কিছু ঘটেছে? এ কথাটা আগে কেন আমাদের বলনি? কারণ ওই মহিলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আমার বাবা জয়দেব কাকা আর অশোক কাকা ওনার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। কোন মহিলার কথা বলছো তুমি রাজেন? ও কি আমাদের প্রতি প্রতিশোধ নিচ্ছে? যদি ওই সব কিছু করে থাকে তো আপনি কি ভাবছেন এবার আমাদের পালা আসবে? আমার বাবা জয়দেব কাকা আর অশোক কাকার একটা ছোট বোন ছিল, গৌরী আপটে নাম তার। কিন্তু এখন সে কোথায় জানি না। আর তোমরা ভয় পাচ্ছ যে হয়তো সেই তোমাদের এবার মারবে? কেন করবে ও সেটা? কারণ সে আমার পরিবারের এখন কেউ নয়, তাই আমরা তার সাথে সব সম্পর্ক শেষ করে দিচ্ছি। হয়তো সেই কারণে। হয়তো মানে? হয়তো জানি না স্যার, জানি না এটা সত্যি না ভুল। কি এটা?
কেমন আছো জয়দেবদা? রাজেন, তোমার পুরো ফ্যামিলি এই গৌরীর ব্যাপারে আমাদের কিছু জানায়নি। এর কোনো বিশেষ কারণ? স্যার সেটার ব্যাপারে আপনি মা আর অশোক কাকাকে জিজ্ঞেস করুন। আমি ওনাকে 20 বছর আগে দেখেছিলাম, আর আজ পর্যন্ত ওনাকে আমি দেখিও নি। জয়দেব কলিং জয়দেব? হ্যাঁ স্যার, অদ্ভুত ব্যাপার। আমি সেই মহিলার খোঁজ করছিলাম যার কথা কাজের মেয়ে কবিতা বলেছিল। সেখানে এমন একটা নাম্বার পেলাম যেখানে ওনার সাথে নিয়মিত কথা হতো। আমি ভাবলাম সেই মহিলা যার কথা কবিতা বলেছিল। শেষবার এই ফোন সুইচ অন হয় 18 তারিখ, এখন সুইচ অফ। আর এই নম্বরটাও জয়দেবের নামে রেজিস্টার করা, ওরই অ্যাড্রেসে। আর স্যার জয়দেবকে এই নাম্বার থেকে কল করা হয়েছিল। হ্যালো। তার মানে এই লোকটাকে তো রেজিস্টার্ড অ্যাড্রেস দিয়ে খুঁজেই পাওয়া যাবে না, কারণ এই অ্যাড্রেসটা তো জয়দেবেরই অ্যাড্রেস। স্যার একটাই উপায়, এই নাম্বারটা লোকেট করার জন্য এর পিন পয়েন্ট লোকেশন দেখতে হবে, যেখান থেকে ফোন করা হয়েছে অথবা রিসিভ করা হয়েছে, অথবা যে ফোন থেকে কল এসেছিল তার IMEI নাম্বারটা ট্র্যাকিংয়ে দিতে পারি। হতে পারে কোনো দ্বিতীয় সিম অ্যাক্টিভ আছে। শোন, ড্রপ করবো তোকে? না বাবা, আজকে আমি নিজেই চলে যাব, কারণ লেকচার তো একটু দেরিতে আছে না। আমরা কোথায় যাচ্ছি? তোমার নতুন বাড়িতে। আর আমার এই নতুন বাড়িটা কোথায়? পুনেতে। যেটা আমার বাড়ি ছিল সেটা আজ থেকে তোমার। আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা জয়দেবের বর্দা অশোকবাবুর কাছ থেকে আর জয়দেবের মেজ বৌদির রোহিণীর কাছ থেকে গৌরীর ব্যাপারে জানতে পারবো। কিন্তু তার আগে এমন একটা খবর আমরা পেলাম যেটা এই কেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ক্রাইম সিন থেকে পাওয়া আঙুলের ছাপ আর আশালতা দেবীর গলা থেকে পাওয়া আঙুলের ছাপ দুটোই ম্যাচ করছে ইন্সপেক্টর। মোটামুটি কতজন যুক্ত ছিল এটাতে? এখনো পর্যন্ত আমরা একজনেরই ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। জয়দেব খুব শক্ত সামর্থ্য ছিলেন, তাকে এইভাবে 14 বার স্ট্যাপ করা, তার মানে খুনিও খুব শক্তপোক্ত, শক্তিশালী। অমিত, তুমি কি শিওর যে একজনেরই মাত্র ফিঙ্গারপ্রিন্ট সেখানে ছিল? আমি শিওর স্যার, কিন্তু একটা পসিবিলিটি আছে। হতে পারে যে প্ল্যানটা এমনভাবেই করা হয়েছে যে অন্য সঙ্গেই গ্লাভস পরে অপারেট করছিল। ফরেন্সিক টিম বলছে যে খুনি মাত্র একজনই, হয়তো জোয়ান ছিল। আমি ওদের আরো একবার স্ক্যান করতে বলেছি। স্যার আর একটা আপডেট, এই হত্যাকাণ্ডের প্রায় 12 দিন আগে দুটো ইয়াং ছেলে জয়দেববাবুর বাড়ির ছবি তুলছিল। সিসিটিভিতে ধরা পড়েছে? হ্যাঁ স্যার, ফুটেজ চেয়েছি। কলোনির চেয়ারম্যান খবর দিয়েছে, উনি গতকালই ফিরে এসেছেন। স্যার কালকেই আমি দেশে ফিরেছি। আমি 15ই নভেম্বর এখান থেকে গিয়েছিলাম। স্যার অদ্ভুত ব্যাপারটা হলো যে 7 তারিখ জয়দেববাবু আমার কাছে এসেছিলেন, আর উনি 6 তারিখের সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন। কেউ নাকি ওনার বাড়ির ছবি নিচ্ছিল স্যার। এই দুটো ছেলেই কি? একদম এরা দুজনই ছিল। যেই এদেরকে চিৎকার করলাম ওরা পালালো। সঙ্গে সঙ্গে আমি ওয়াচম্যানকে জিজ্ঞেস করতে গেলাম, ও কেবিনে তো ছিলই না। আরে ও তো এই দুজনকে না আসতে দেখেছে না যেতে। স্যার সেই সময় ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, এত সিরিয়াস হবে জানতাম না। এই সিসিটিভি ফুটেজ শিগগির আমাদের পাঠান। কলোনির সবাইকে ছবি দেখানো হয়েছে, কিন্তু সবাই বলছে এদের দুজনকে কখনোই নাকি দেখেনি। গুরুকে এই দুজনের ব্যাপারে খোঁজ নিতে বলো। এদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো? অশোকবাবু রোহিণী দেবী আসছেন? হ্যাঁ স্যার। স্যার যখন ফোনে কথা হলো উনি একটু হিন্ট দিলেন, ওনার যে ছোট বোন মানে গৌরী
20 বছর আগে ওর কারোর সাথে বিয়ে হয়েছিল, তারপর ওকে ছেড়ে দেয় অন্য কারোর জন্য, মানে ঠকিয়েছে। কেন? কিছু বললো? না স্যার, এর বেশি কিছু জানা যায়নি। আমি ভাবলাম এখানে আসলে ডিটেলে কথা বলা যাবে। কাকা, যেটা সত্যি সেটা আপনি বলে দিন। সত্যিটা তো মানতেই হবে। কেসের এতদূর পৌঁছেও আমাদের হাতে কিছুই ছিল না। না ছিল খুনের উদ্দেশ্য, না এই ব্যাপারে ধারণা খুনি কে হতে পারে, আর না এটা জানতে পারছিলাম যে খুনির আসল উদ্দেশ্য কি ছিল। আমরা শুধুমাত্র ছোট ছোট কিছু সূত্র পাচ্ছিলাম, যেন ওগুলো কোনো একটা কোড, যেন কোনো জিগসো পাজলের অংশ, কিন্তু এই সমস্ত টুকরোগুলো জোড়া বাকি ছিল। আরও একটা কাজ এসেছে ভাই। এসব করতে গিয়ে আমাদের জীবনের আসল কাজটা যেন ভুলে যাস না। কোনো প্রশ্নই ওঠে না ভাই। এটা একটা ছোট্ট মতো কাজ, দিন ওয়েস্ট করবো না, আজকে রাতেই করে ফেলবো। টাকা, এই কাজটার পর ঠিকঠাক টাকা পাবো তো? খুব ভালো পাওয়া যাবে। কেসের এই পয়েন্ট পর্যন্ত আমাদের তরফ থেকে হওয়া দুটো অ্যাসেসমেন্ট ঠিক হতে চলেছিল। প্রথমত, যে খুনি পার্কের দেওয়াল টপকে জয়দেবের কলোনিতে ঢুকেছিল, আর দ্বিতীয়ত, আততায়ী কোনো জোয়ান ছিল। কিন্তু খুনির উদ্দেশ্য কি ছিল? মাস্টারমাইন্ড কে ছিল? আরও কি কেউ তার শিকার হতে চলেছিল? এই সমস্ত উত্তর থেকে আমরা বহু দূরে ছিলাম। সবচাইতে প্রয়োজন ছিল সেই মুহূর্তে ওই দুটো ছেলের কাছে পৌঁছানো, যাদের জয়দেবের কলোনির কাছে স্পট করা হয়। আমরা তখনও পর্যন্ত ওই পরিবারের 3 ভাইয়ের ছোট বোন গৌরীর ব্যাপারে অনেক কিছু জানার ছিল। আমরা তখনও জানতে পারিনি এক যুবকের এই কেসের সঙ্গে কি সম্পর্ক ছিল, যে ওই সন্ধ্যায় পার্কে উপস্থিত ছিল, যখন জয়দেব ইভিনিং ওয়াক করছিলেন আর কোনো বিষয়ে চিন্তিত ছিলেন। এই সমস্ত তথ্য জেনে সেগুলোকে জুড়ে এই কেসের সমাধান আমরা আগামী পর্বে করব। ক্রাইম পেট্রোল সতর্কে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.